প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি একুশেরাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভ্যালি একুশেরাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের বিষয়বস্তু রয়েছে আলোচনার ই কমার্সের বর্তমান ও ভবিষ্যৎ। আমরা সকলেই জানি ই কমার্স বা ডিজিটাল প্রযুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্যের প্রসার সারা বিশ্বব্যাপী। তার সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশে এই সেক্টরটিও বেশ এগিয়ে যাচ্ছে। তারপরেও আমরা জানি যে এই ব্যবসা বাণিজ্য বা ই কমার্স ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক ব্যবসা বাণিজ্যের নীতিমালা, সে জায়গায় সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক সময়ে আবার এই জায়গাটা বেশ আলোচনারও সৃষ্টি হয়েছে। যারা বিনিয়োগ করছেন বা গ্রাহক, তাদের আস্থার জায়গাটা নিয়ে অনেক ধরনের আমরা লেখালেখি দেখছি, গণমাধ্যমে তথ্যচিত্র উঠে আসছে এবং সেই সাথে এই যে ই কমার্স বর্তমান, ভবিষ্যৎ এবং সেই জায়গার সম্ভাবনাগুলো আমরা কীভাবে আরও এগিয়ে নিতে পারি, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে একুশে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ফাহিম মাসরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের ডিল। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন জনাব সাজ্জাদ হোসেন, এডিটর, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, এবং অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছেন জিয়া আশরাফ, পরিচালক ইক্যাপ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনাটি শুরু করতে চাই স্টুডিও থেকে জনাব ফাহিম মাসরুরের কাছ থেকে। ফাহিম ভাই, শুরু করতে চাই যে আমরা জানি যে কোভিড-19 সারা বিশ্বের অবস্থান, আমাদের অবস্থান নতুন করে ছাড়া বলার কিছু নেই, এবং সেই সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের সাথে যদি একটু তুলনামূলক চিত্রটি তুলে ধরতে বলি যে আমাদের ই কমার্স বা ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জায়গাটা বর্তমানে কেমন আছে? দেখেন, আসলে ই কমার্স তো সারা বিশ্বে যেভাবে একটা বড় ভূমিকা নিয়েছে, এটা শুধু কোভিডের আগে না, আমরা জানি যে কোভিডের আগে থেকেই গত 5-10 বছর ধরে ডেভেলপ কান্ট্রি তো বটেই, আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রি আছে, ইভেন আমরা যদি চীন বলি, ভারত বলি, ইন্দোনেশিয়া, আমাদের আশেপাশে যে সকল কান্ট্রিগুলি আছে, তাদের কিন্তু একটা বড় ধরনের লাইফস্টাইল চেঞ্জ করার ব্যাপারে ই কমার্স একটা, তাদের ডিজিটাল লাইফস্টাইলের জন্য ই কমার্স একটা বড় ভূমিকা নিয়েছে। আমরাও দেখছি যে গত 4-5 বছরে আমাদের ইন্ডাস্ট্রি অনেক এগিয়েছে, আমাদের অনেক গ্রাহক বেড়েছে। এখন যদি আমরা একটা হিসাব করে দেখি যে আমাদের টোটাল প্রায় 20 থেকে 30 লক্ষের মতো গ্রাহক আছে যারা রেগুলার অনলাইনে কেনাকাটা করে। যদিও এখানে ব্যাপার আছে, এটা তো একটা বড় অংশ আছে শহর কেন্দ্রিক, গ্রামে পর্যায়ে আমরা যেতে পারিনি, সেটা নিয়ে তো আমরা কথা বলবো। বাট গত কয়েক বছর ধরে কিন্তু গ্রাহকদের সংখ্যা বাড়ছে, এবং কোভিডের সময় আমরা দেখেছি যে অনেক সময় অনেক জায়গাতেই আসলে যখন লোকজন দোকানে যেতে পারছিল না, ফিজিক্যাল মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, তখন ই কমার্স একটা বড় ভূমিকা রেখেছে। আমাদের চ্যালেঞ্জ অনেক আছে। আমাদের চ্যালেঞ্জ অফকোর্স একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের লজিস্টিক, একটা বড় চ্যালেঞ্জ। যেমন ঢাকা থেকে ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাতে বা পৌঁছতে অনেক খরচ বেড়ে যায়, বেশি হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক ডিলে হয়। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। তো আমি মনে করি যে এটা অন্যান্য কান্ট্রিতে যেভাবে অনেক বেড়েছে, আমাদের দেশেও বাড়াটা শুরু হয়েছে। আমরা খুব আর্লি স্টেজে আছি। যেটা বলছিলাম, ভারতে প্রায় পপুলেশনের 10% এখন রেগুলার অনলাইনে শপিং করে। এটা চায়নায় প্রায় 40-50%। আমাদের এখানে এখনও আসলে এটা 1-2% এই সংখ্যাটা, যেটা আসলে আগামী দিনগুলিতে ন্যাচারালি অনেক বাড়বে, কারণ লোকজনের হাতে হাতে মোবাইল চলে এসছে, ডাটা কানেক্টিভিটি আগে থেকেও এখন অনেক সহজ হয়েছে, ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। তো এটা আসলে বাড়ারই কথা আর কি আগামী দিনগুলিতে। আপনার কাছে আসবো আমরা জিয়া আশরাফ, পরিচালক ইক্যাপ, তার একটু মতামত জানতে চাইবো। জিয়া ভাই, ফাহিম ভাই যেরকমটা বলছিলেন যে বিশ্বের অন্যান্য দেশ যেরকম এগিয়ে যাচ্ছে, যদিও সংখ্যাটা আমাদের দেশে সেরকম নয়, তবে বাড়ার অনেক সুযোগ আছে। তো সেক্ষেত্রে আপনি অনেকদিন ধরে এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন, একটু আপনার মতামত জানতে চাইবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার যেটা ফাহিম ভাই বলেছে, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, এন্ড আই ইকো উইথ হিম দ্যাট অবভিয়াসলি লাইক এনি আদার কান্ট্রি, বাংলাদেশও কিন্তু আপনার এই ডিজিটাল কমার্স সেক্টরটা কিন্তু অনেক ফ্লারিশ করেছে। এটা কিন্তু অনেক বছর ধরেই কিন্তু ফ্লারিশ করতেছে, মানে এমন না যে দিস হ্যাজ জাস্ট স্টার্টেড লাইক 1 week or 1 month বিফোর। উই হ্যাভ বিন ট্রাইং টু ওয়ার্ক টুগেদার, মানে সিন্স 2008 থেকেই কিন্তু অনেক কোম্পানির মানে কথাবার্তা শুরু হয়েছে। 2012-13 দিকে কিন্তু চাল ডাল, আজকের ডিল, এরকম টাইপের অনেকগুলা কোম্পানি অলরেডি অপারেশনস শুরু করে দিয়েছে এবং স্টার্ট করে দিয়েছিল। কিন্তু আপনি দেখেন যে আমাদের কোম্পানিগুলোকে কিন্তু তখন ধরা হতো অ্যাজ লাইক সামথিং মোর মডার্ন, লাইক সামথিং যেটা ধরেন ফিউচারে কেউ ইউজ করবে, এরকম একটা জিনিস ধরা হতো। ইট ওয়াজ সামথিং লাইক গোয়িং অ্যান্ড ইটিং ইন আ 5-star হোটেল, যে আমি আশেপাশে দোকানে জিনিস কিনতে পারি, কিন্তু
আমি ই কমার্সে কিনছি কেন? কিন্তু আপনি দেখেন কোভিডের টাইমে কিন্তু এই ধারণাটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। কোভিডের টাইমে দিস হ্যাজ বিকাম লাইক আর নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা প্রত্যেকদিন যে অনলাইনে অর্ডার দিয়ে যে বাসায় আনতে হবে, এই জিনিসটা কিন্তু টোটালি একটা নেসেসিটি হিসাবে দাঁড়িয়ে গিয়েছে। সো আমরা কিন্তু আপনি দেখবেন যে যখন কোভিডটা স্টার্ট হয়েছে তখন কিন্তু বাংলাদেশে অলরেডি ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট ই কমার্স উইল বি ট্রিটেড অ্যাজ আ এমার্জেন্সি সার্ভিস। সো তখন কিন্তু আপনার আমাদের অর্ডারগুলো যেরকম বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম কাস্টমারদের ট্রাস্টেবিলিটি অনেক বেড়েছে আমাদের কোম্পানিগুলোর প্রতি। অ্যান্ড আমরাও দেখেছি সেটার সুফল যে আমাদের অনলাইন অর্ডার করার জন্য আমাদের কিন্তু অলরেডি আপনি এই লকডাউন গুলার টাইমে আমরা কিন্তু খুব স্মুথলি সাপোর্ট করতে পেরেছি বাংলাদেশের নাগরিকদেরকে। তো আমি মনে করি যে দি ই কমার্স সেক্টর হ্যাজ ডান গ্রেট জব, স্পেশালি দি ফ্রন্টলাইন আর্মিস, আমাদের ডেলিভারি এক্সিকিউটিভ যারা সবসময় ডেলিভারি করছে কাস্টমারদের বাসায় উইদাউট এনি ফিয়ার অফ গেটিং অ্যাটাক বাই কোভিড-19। আমি সবাইকে থ্যাঙ্কস দিই আপনার এই প্রোগ্রামের থ্রুতে। অ্যান্ড আমি মনে করি যে ট্রাস্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অল দ্য ই কমার্স কোম্পানিজ, বাংলাদেশে হোক আর বিদেশে হোক। কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ট্রাস্টের ব্যাপারটা দেখা দরকার, কারণ বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু আমরা একটা নতুন সেক্টর হিসাবে এগিয়ে আসতেছি। সো আমাদের যেই কোম্পানির ম্যানেজমেন্ট আছে তাদেরকেও বুঝতে হবে যে একটা নতুন কিছু যখন একটা নতুন দেশ মানে নতুন ভাবে শুরু হয় কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায়, তখন কিন্তু সার্ভিসটাকে যদি পারফেক্ট না করা যায় তাহলে প্রথমের দিকেই কিন্তু প্রবলেম শুরু হয়ে গেলে পরের দিকে আর সেই ট্রাস্টেবিলিটিটা গেইন করা খুব ডিফিকাল্ট হবে। তাই যারা এই বিজনেস আসছেন করছেন, ইউ শুড লুক এট দি এই ট্রাস্টেবিলিটি, জায়গাটায় বেশি নজর দিতে হবে। জি, বেশি নজর দিতে হবে। জি জি আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আলোচনায় ফিরবো আমরা। স্টুডিওতে একটু আসতে চাই সাজ্জাদ হোসেন, এডিটর, বিজনেস ইনসাইডার বাংলাদেশ। অনেকদিন ধরে আপনি কথা বলছেন, এই কাজ করছেন এই জায়গাগুলো নিয়ে। এই যে জায়গাগুলো আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের ই কমার্স খাতের অগ্রগতি, সেই জায়গাটা আসলে আপনি কিভাবে দেখবেন এই জায়গাটা? না দেখেন, মশহুর ভাই অ্যান্ড জিয়া ভাই তারা এই সেক্টরের লোক, তারাও বলল যে এটা দিস ইজ দ্য ফিউচার এবং এটা একটা নেসেসিটি। বাংলাদেশে যেটা আমি বলবো যে 2012-এর পরে এটার একটা গ্র্যাজুয়ালি অ্যান্ড স্টেডিলি গ্রো করছে বিকজ অফ ওই সময়ে ইন্টারনেট 3G ইন্টারনেটটা 3G আপনার এটা লঞ্চ করা হলো এবং তখন থেকে কিন্তু আমি মনে করি শুরু হয়েছে তারও আগে, বাট তখন থেকে এটা একটা মোমেন্টাম পেয়েছে এবং স্টেডিলি গ্রো করছে। এখন আমার ধারণা যে আমি একটু দেখলাম যে অ্যারাউন্ড 3000 ই কমার্স সাইটস বাংলাদেশে আছে, এর থেকে বেশিও হতে পারে এখন, অনেক হয়তো আমরা জানি না, অ্যান্ড থাউজেন্ডস অফ পেজেস। তো এগুলো কিন্তু এখন কনজিউমার বিহেভিয়ারও চেঞ্জ হচ্ছে। আমরা একটু ওল্ড, সো আমাদের ব্যাপার ডিফারেন্ট, বাট এখন ধরেন যারা মিলেনিয়াল, সো তাদের জন্য কিন্তু তারা জন্মের পরের থেকে স্মার্টফোন, স্মার্ট ডিভাইস দেখছে এবং সেগুলো তারা ইউজে খুবই কমফোর্টেবল এবং তারা কিন্তু তাদের সেন্টিমেন্ট হচ্ছে যে দে লাইক ইট, ঘরে বসে একটা কিছু অর্ডার করে এগুলো করা। তো এটা একটা ট্রেন্ড এবং এটা আসলে ফিউচার, এটা এভরিডে এটা গ্রো করবে, নো ডাউট। কিন্তু আমাদের দেশে সব কিছুতেই আমরা দেখি যে একটা সময়ে ট্রাস্টের একটা খুব ডেফিসিট হয়। এটার কারণটা হচ্ছে শুধু আমি বলবো যে যারা এখানে বিজনেস করছে তারাই দায়ী না, কনজিউমারও এখানে দায়ী বিকজ অফ একটু বেশি গ্রিড। আমি দেখি যে অনেক জায়গাতে কনজিউমাররা হাউ কাম যে আপনারা একটা এসির দামে 2টা এসি দেবে, এটা কি কোনো ম্যাজিক? তো না, এটা তো কারো না কারো কোথাও লস আছে। সে পণ্যটি উৎপাদনই করে না, আরেকজনের পণ্য এনে সে কিভাবে এত কম দামে দিচ্ছে। তো এই যে আমরা এই লোভের মধ্যে পড়ে গেছি। MLM-এও কিন্তু সেম কেস হয়েছে, আপনারা 100% ইন্টারেস্ট রেট দিবে। আরে এটা তো পৃথিবীতে কোনো ম্যাজিক এখানে নাই। গ্রাহকদের লোভের বিষয় আছে, কিন্তু যারা নিয়ন্ত্রণ করবেন বা এখন করছেন, এই প্রসঙ্গগুলো হয়তো বা আসবে আরো পরে, তারা তখন কেন ব্যবস্থা নেয় না? এক্স্যাক্টলি, দেখেন এটা সরকার যারা এটা রেগুলেট করবে, করার কথা, তাদের কাছেও কিন্তু আমি বলবো যে এই সেক্টর নিয়ে তারা অতটা বেশি এক্সপার্ট না।
আমাদের এখানে ঘটনা ঘটার পরে তখন একটা স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু এটা যদি আমরা একটা আগে থেকে লেসন নেই, কারণ আমাদের একটা কিন্তু অ্যাডভান্টেজ দেখেন সারা পৃথিবীতে এটা হয়ে গেছে, সো আমরা তারপরে এই নলেজটা নিচ্ছি। তো সেক্ষেত্রে তো একবার তাদের করছি, তাদের so এক্সাম্পলটা আমাদের আমরা কিন্তু আনতে policy পারতাম। করাটা অনেক বেশি সহজ সহজ ছিল। যে চায়না, এই যে চায়নার যদি ইন্ডিয়া কি করছে, 140 চায়না কি কোটির মধ্যে করছে। যদি 50% ইউজ করে, ইউ সি যে এটা তাদের এভরিডে ইউজ, ইন্ডিয়াতেও। তো আমাদের এখানে এটা ধরেন যে সরকার, আমি মনে করি যে কমার্স মিনিস্ট্রি, এখানে আপনি দেখেন কমার্স মিনিস্ট্রি কন্ট্রোল করবে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এটা নিয়েও কিন্তু এক ধরনের আপনার দ্বন্দ্ব কনফ্লিক্ট বা আছে সমন্বয়হীনতা। এবং কন্ট্রাডিকশন আছে, যেটা রিসেন্ট যে কিছু কন্ট্রোভার্সির পরে আপনার কমার্স মিনিস্ট্রি একটা গাইডলাইন ইস্যু করলো ই কমার্স নিয়ে। তো সেখানে দেখেন কমার্স মিনিস্ট্রি বলছে যে ঢাকার মধ্যে হইলে, সিটির মধ্যে হইলে আফটার উইদিন 5 days ডেলিভারি দিতে হবে প্রোডাক্ট, অ্যান্ড আউটসাইড ঢাকা 10 days ম্যাক্সিমাম, এবং পেমেন্টটা হবে আফটার ডেলিভারি অফ দ্য প্রোডাক্টস। আবার বাংলাদেশ ব্যাংক বলছে ওই দিন বা পরের দিন বাংলাদেশ ব্যাংকেও একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলো, তারা বলল যে এটা এক্স্যাক্টলি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হ্যাঁ করতে হ্যাঁ হবে। যে আপনার ই-কমার্স সরাসরি এন্টারপ্রাইজ কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেরই যেতে পারবে না। এক্স্যাক্টলি। সো এখানে কমার্স মিনিস্ট্রি বলছে যে আপনি ডেলিভারির পরে টাকা পেমেন্ট করবো আমি। সো তখন আমি এটা নিলাম, আমি হয়তো ক্যাশে দিব। আবার বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা এমএফএস এন্ড ব্যাংকস বিভিন্ন মাধ্যমের মাধ্যমে। জি, সো এখানে তাইলে বিষয়টা তো একটু দুরকম হয়ে কন্ট্রাডিক্টরি গেল। হয়ে গেল। তো এখানে এই যে কোঅর্ডিনেশনের যে ক্রাইসিসটা, এই সুযোগটাই হয়তো বা নতুন অনেক প্রতিষ্ঠান নিয়ে নিয়েছে। এবং আরেকটা পয়েন্ট আমি বলবো, এই যে কন্ট্রোভার্সিয়াল কিছু কোম্পানি, ধরেন যে 9টা 10টা এগুলো তো নাম চলে এসেছে, আলোচনা এসছে, বিভিন্ন ব্যাংক তাদের কার্ড সার্ভিস ট্রানজাকশন বন্ধ করে দিয়েছিল। বন্ধ রেখেছে। কিন্তু আবার দেখেন এরকম একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইল আমাদের দেশের বিগেস্ট স্টার সাকিব আল হাসান। তো এটাও আমি মনে করি যে এই যে কনজিউমারদের ডিসিভ করা, ওই আকৃষ্ট করার ব্যবসায়ীদের যে- জন্য একটু সুবিধা হয় যে আচ্ছা সাকিব এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যে মাশরাফির নাম এসছে। মাশরাফি। তো আমি মনে করি যে সব জায়গাতে টাকা না, এখানে একটু এইসব বিষয়েও আমাদের স্টারদের কনসিডার করা উচিত যে তাদের নাম ইউজ করে বাংলাদেশের কনজিউমারদের ঠকানো হয় ঠকানো কিনা বা হচ্ছে হচ্ছে কিনা। এবং এটা তো অলরেডি পাবলিশ যে তারা করেছে। যে কয়টার নাম এসেছে। So আমি মনে করি যে এই বিষয়গুলো কনজিউমার লেভেলে যে এক্সেস গ্রেড, এটিও কমাতে হবে। আপনার রেগুলেশনে সরকারের যে কোঅর্ডিনেশনের অভাব, আরেকটা হচ্ছে যে এই যে থার্ড পয়েন্ট যেটা বললাম যে আমাদের স্টারদের এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ব্যবহার করা। কোম্পানির সাথে এনগেজমেন্ট, এই বিষয়গুলো সবার লেভেল সতর্ক থেকে থাকতে চিন্তা হবে। করা উচিত। আচ্ছা, আমি একটু ফাহিম ভাইয়ের কাছে আসতে চাই। ফাহিম ভাই, এই যে ই কমার্স বা ডিজিটাল প্রযুক্তি ব্যবসা বাণিজ্যের নানা ধরন আছে, যেমন কিছু পণ্য আছে একেবারেই নিত্য প্রয়োজনীয়, সেটি হয়তো বা আমি এখন অর্ডার দিলাম আর 1-2 ঘন্টার মধ্যেই লাগবে, সেটার একটা পর্যায়ে আছে। কিছু পণ্য আছে যে উৎপাদক নিজে উৎপাদন করছেন, তিনি ডেলিভারি করছেন, আর কিছু হচ্ছে একদম প্ল্যাটফর্ম, যে আমি কিছুই করছি না, আমার পণ্য আপনার মাধ্যমে তার কাছে গেছে। Marketplace। এই যে এই জায়গাগুলো তো অনেকে আমরা জানি না, বা সমন্বয় বা নীতিমালা এসছে, এগুলো আসলে যথেষ্ট কিনা আপনার কি মনে হয়? আমি আপনার প্রশ্নটা আসছি, আমি যেহেতু এটা নিয়ে জি, কথা জি, হচ্ছিল, আমি বোধহয় একটু জাস্ট অ্যাড করি। হ্যাঁ, সাজ্জাদ ভাই খুবই মানে যুক্তিযুক্তভাবে বলেছেন যে যেই ঘটনাগুলি ঘটছে এগুলো আসলে মানে খুবই আসলে অনেক ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রির ব্যাপারে। জিয়াও যেটা বললো যে ট্রাস্ট ফ্যাক্টরটা, দেখেন এই ব্যাপারটা কিন্তু আসলে একদিনে না হয়নি, এটা কিন্তু আমরা গত 1 বছর ধরেই বলছিলাম। গত বছর সেপ্টেম্বর মাস থেকেই এই ঘটনাগুলো বাইরে আসা শুরু অফারের করলো, পর অফার আসছে, এবং তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে এক ধরনের ইনিশিয়াল পদক্ষেপ নিয়েছিল। পরে যে কোনো কারণে হোক সেটা আমরা দেখছি সেটা থেকে আবার শিথিল হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 8-10টা কোম্পানির কথা বলা হচ্ছে, সাজ্জাদ ভাই যেটাতে ইঙ্গিত করলেন, এরা আসলে ই কমার্স না। হ্যাঁ, আমি এই জায়গাটা আসলে রিয়েল ই কমার্স, এরা কোনোভাবেই ই কমার্স না। এটা বেসিক্যালি যেটাকে আপনার বলা হয় যে বাইরের ওয়ার্ল্ডে পঞ্জি স্কিম। হ্যাঁ, অনেকে এটাকে বাংলাদেশে এই পঞ্জি স্কিম বিভিন্ন নামে বিভিন্ন সময় এসেছে, অনেক সময় M11 নামে এসেছে, অনেক সময় বিভিন্ন নামে এসেছে, যখন যেটি সুযোগ ব্যবহার করা যায়। সমস্যা হচ্ছে এখন সেম জিনিসটাই এখন ই কমার্সের নাম ব্যবহার করা হচ্ছে, ভর করেছে। হ্যাঁ, দেখেন এই জায়গাটাতে আমি যদিও সাজ্জাদ ভাই বললেন যে কমার্স মিনিস্ট্রি বা বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়হীনতা আছে, অফকোর্স সমন্বয়হীনতা আছে, কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে কোম্পানিগুলোর কথা আসছে তারা আসলে কি করছে আমাদের দেখতে হবে। তারা বেসিক্যালি লোকজন থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ডিপোজিট নিচ্ছে, অলমোস্ট লাইক তারা কিন্তু বলতেছে না যে আমি প্রোডাক্ট বিক্রি করি, তারা পাবলিকলি বলতেছে আমার কোম্পানিতে তুমি ইনভেস্ট করো।
এখন একটা ই কমার্স কোম্পানি তো জিয়াদের যেমন চাল ডাল আমাদের কোম্পানি, আমরা তো কাউকে বলি না আমার কোম্পানি ইনভেস্ট বিনিয়োগ করো, করো। তুমি আমার কোম্পানিতে একটা প্রোডাক্ট কিনো, সেটা একটা 1 কেজি তেল হতে পারে অথবা একটা টি শার্ট হতে পারে, আমার whatever। প্রোডাক্ট না, আমার প্ল্যাটফর্ম ব্যবহার করে। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে আমার যদি নিজেও প্রোডাক্ট সোর্সিং করা থাকে আমি নিজেও প্রোডাক্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু এইখানে আপনি দেখবেন যেখানে এখন অনেকে রাস্তাঘাটে নেমেছে, মিডিয়াতে আসছে, এক একজন একেবারে মানে 20-22 কোটি বছরের, টাকা হ্যাঁ, investment 20-22 বছরের একদম মানে মিডল ক্লাস ছেলে দেখা যাচ্ছে যে 20 লাখ টাকা ইনভেস্ট করেছে এখানে। পরিবারের সবার থেকে টাকা এনে এখানে বিনিয়োগ আপনার করেছে। যত খেয়াল আছে সাজ্জাদ ভাইরা তো স্টুডেন্ট ছিল, আমিও স্টুডেন্ট ছিলাম, 96 এ যেরকম ঘটনা ঘটেছে স্টক মার্কেটের সামনে, সেম ঘটনাটাই কিন্তু ঘটছে। দিস ইজ এ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট গেম, দিস ইজ নট ই কমার্স অ্যাট অল। এবং এই জায়গাটাতে আমি মনে করি সত্যি কথা বলতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা যেহেতু কাজ করি আমরাও বুঝছি যে তাদের আসলে তেমন কিছু করার নাই, তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আসলে হাতে আসলে লিগ্যাল অথরিটিও কম, কারণ তারা আসলে কমার্সকে কন্ট্রোল করতে পারে। ব্যাপারটা যদি আসলে মানে ব্যাংকিং হয় বা ইনভেস্টমেন্ট হয় তাহলে তো আসলে অনেক কিছু সম্পৃক্ততা এখানে এবং হয়ে সেই গেছে। ক্ষেত্রে মেইন দায়িত্বই কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের, যেটা সাজ্জাদ ভাই বললেন। আসলে বাংলাদেশ ব্যাংক আমরা দেখছি যে যখন লোকজন থেকে টাকা নিয়ে টাকা আটকে রাখা হচ্ছে এবং বলা হচ্ছে তুমি 6 মাস টাকাটা আমার কাছে থাকুক, আমি 6 মাস পরে তোমাকে 30% 50% বেশি টাকা চেক দিয়ে দিব, প্রোডাক্ট দেই না দিই বড় ব্যাপার না। দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। দিস ইজ নট ই কমার্স, দিস ইজ এ প্যারালাল ব্যাংকিং। এবং যখন কোনো লাইসেন্স ছাড়া কেউ এই কাজটা করবে, বাংলাদেশ ব্যাংকের অনেক আগেই উচিত ছিল এই জিনিসটাকে ইন্টারভেন করা, এবং তাদের সুযোগ ছিল, যেটা বললাম গত সেপ্টেম্বর, আজ থেকে 1 বছর আগে এক্স্যাক্টলি। কারণ যখন বাংলাদেশ ব্যাংক ধরে ছেড়ে দেয় তখন তো গ্রাহকরা আরো নিশ্চিন্তভাবে এখানে চলে যায়। অ্যাবসলিউটলি। এবং আমি মনে তাহলে করি এখন সব দায়ভার কেন গ্রাহকদের উপরে চলে এবং আসবে? এটা একটা রেগুলেটরি ফেইলার। এট দ্য সেম টাইম আমি মনে করি আমাদের ওভারঅল বিভিন্ন জায়গায় ফেলার, সাজ্জাদ ভাইও তো একটু ইন্ডিকেট করেছেন, আমাদের মিডিয়া, আমাদের বিভিন্ন সেলিব্রিটি তাদেরকে এন্ডোর্স করছে। এখন শুধু সেলিব্রিটিদের কেন বলবো, আমরা দেখছি এই টাইপের কোম্পানি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রোগ্রাম স্পন্সর করছে, Exactly. টুর্নামেন্ট স্পন্সর ক্রিকেটের করছে, জার্সিতে স্টার করছে। আপনি খেয়াল আছে কিনা, ওই ইন্ডিয়ার একটা কোম্পানি ছিল সাহারা গ্রুপ, এদের বিরুদ্ধে কিন্তু সেম টাইপের অভিযোগ আসছে, এবং তারা কিন্তু একসময় ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্পন্সর করতো, ইভেন বাংলাদেশের টিমকেও তারা স্পন্সর করতো। এবং এই টাইপের কোম্পানি সবসময় এই কাজগুলি করে, যেখানে বড় বড় ইভেন্ট স্পন্সর করে, সরকারি বেসরকারি পর্যায়ের ইভেন্ট স্পন্সর করে একটা সিউডো ট্রাস্ট বা একটা আর্টিফিশিয়াল ট্রাস্ট তৈরি করে। কিন্তু সাহারার সেই ব্যক্তিকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এক্স্যাক্টলি। ছাড় দেওয়া হয়নি এখন কিন্তু। সেটাই তো আমরা তো আসলে মানে আমাদের সামনে তো উদাহরণ ছিল, যখন ঘটনাগুলি ঘটছে তখন তো আমরা জানি যে এরকম ঘটনা হতে পারে, তো ওই জায়গাটাতে আমরা কেন করলাম? কেন ইভেন সতর্ক হলাম সত্যি না? কথা বলতে যদি এক সেন্সে বলেন, আমাদের মিডিয়াও কিন্তু, সাজ্জাদ ভাই মিডিয়ার লাইনের লোক, আমাদের প্রতিটা মিডিয়াকেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর বিজ্ঞাপন স্পন্সরশিপ এগুলি হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে আমরা একটা কালেকটিভ ফেইলার, তাহলে তার অনিয়মকে আমি নিয়ম বলবো, সেটি তো কাম্য নয়। অ্যাবসলিউটলি। তো আমার কাছে মনে হয় সেটা আমাদের একটা দেখার বিষয়। আপনার মধ্যে একটা প্রশ্ন ছিল যে এখানে তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো অনুযায়ী আমাদের নীতিমালাগুলো ঠিক আছে কিনা? আমার কাছে মনে হয় নীতিমালাটা একটা ফার্স্ট পদক্ষেপ হিসাবে ঠিক আছে, এবং আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে আলোচনা করছি যে নীতিমালার কিছু মানে পরিমার্জন করা দরকার, প্র্যাকটিক্যাল যে ইস্যুগুলো আছে। আবার সমস্যা হচ্ছে কি, আমরা যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে দেখছি তারা এটাকে সলিউশন হিসেবে মনে করছে অনেক রেগুলেশন করা দরকার, কিন্তু রেগুলেশনের কিন্তু ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। কারণ রেগুলেশন যেটা হয় দেখবেন, যখনই লাইসেন্সের ব্যাপার থাকে, এগুলি থাকে, তখন দেখা যায় যে বড়রা সামহাউ এটা করতে পারে। ছোট ছোট যারা উদ্যোক্তা আছে, যে আমাদের এখানে লাখ লাখ যে ছোট ছোট উদ্যোক্তা আছে, তারা কিন্তু এত রেগুলেশনের মধ্যে থেকে তাদের ইনোভেশন ক্যাপাবিলিটি কিন্তু কমে যাবে। তো আমার কাছে মনে হয় যে আমরা মনে করি যে আর নতুন রেগুলেশন দরকার নাই, যা আইন আছে সেই আইন অনুযায়ী যদি আমরা জিনিসটাকে চালাতে পারি, তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটবে না। আর আমাদের সচেতনতাটা খুবই দরকার, জনসচেতনতা খুবই দরকার। আমরা আবার একটু জিয়া আশরাফ আপনার কাছে আসতে চাই। যে আলোচনায় আমরা ছিলাম সেইখানে আস্থার বিষয় আপনি প্রথমেই বলেছেন, আমরা ফাহিম ভাইয়ের কাছ থেকে শুনলাম, সাজ্জাদ ভাইও বলছিলেন, আর কিছু যোগ করবেন কি বিষয়ে আপনি? জি, আমি বলবো যে আস্থার ব্যাপারে যেটা হচ্ছে সেটা হলো যে ফাহিম ভাই ইজ অ্যাবসলিউটলি কারেক্ট যে যখন এরকম কোনো একটা ঘটনা ঘটতেছে তখন কেন সাম অ্যাকশনস ওয়ার নট টেকেন। এখন কথাটা হলো যে আপনি দেখেন যে একটা লোক যে কোনো একটা প্রবলেম্যাটিক কিছু করতেছে বা একটা এমএলএম বিজনেস করতেছে নাকি অন্য কোনো পনজি স্কিম করতেছে, তো এটা বোঝার জন্য কিন্তু আপনার একটা বড় মোটামুটি একটা স্যাম্পল সাইজের দরকার। Now, you might argue that is the sample size এত বড়, like 10 as far as I heard, like 1000 কোটি টাকা or something, এর চেয়েও বেশি অ্যামাউন্ট টোটাল কথাবার্তা চলতেছে বিভিন্ন জায়গায়। তো আপনি দেখেন যে একটা
আস্থা বা একটা প্রবলেম কখন আইডেন্টিফাই হয় এবং সেটার সলিউশন দেওয়াও কিন্তু আপনাকে অনেকগুলা ফ্যাক্টরকে চেক করে কিন্তু দিতে হবে, যাতে আপনি যেই বিজনেসগুলো অনেস্টলি বিজনেস করতেছে সেগুলো যেন আবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এমএলএ পঞ্জি স্কিম হিসাবে সবাই না মনে করে। এখন যাই হোক, আমরা যেসব যে কয়টা কোম্পানির নাম পেয়েছি, ই ক্যাবে পেয়েছি 16টা টোটাল আমরা কোম্পানি আইডেন্টিফাই করেছি, সেখানে থেকে কিন্তু 4টা কোম্পানিকে অলরেডি আমরা স্থগিত মেম্বারশিপ টেম্পোরারিলি সাসপেন্ড করেছি, অ্যান্ড রেস্ট অফ দেম সেগুলোও আমরা কিন্তু চেকিং এ রেখেছি যে কি করা যাইতে পারে। এসওপি যে ম্যাটারটা আছে, এসওপিটা আমরা কিন্তু জুলাইয়ের 4 তারিখে পাবলিশ করেছি, যেখানে সব টাইপের ডিজিটাল বিজনেসকে মোটামুটি একটা প্রপার গাইডলাইন দেওয়ার ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা মিলে কিন্তু সেখানে ফাইন ভাইও ছিল আর অনেক সিনিয়র মেম্বাররা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এসওপিটা করতে পেরেছি। এখন এই এসওপিটা যারা ফলো করবে না, আমরা কিন্তু ইক্যাপ থেকে তাদের বিরুদ্ধেই অ্যাকশন নেব, অ্যান্ড উই উইল স্টার্ট সাসপেন্ডিং অল দি মেম্বারশিপস অফ দি মেম্বার্স যারা আমাদের এখানে প্রপারলি নীতিমালাটা না মেনে ব্যবসা করবে। কারণ আমরা চাই না যে যেই সব ব্যবসাগুলো ভালোভাবে চলতেছে, যারা মার্কেটে চেষ্টা করতেছে ভালো কিছু করার, তারা যেন কোনোভাবে এফেক্টেড হয় না, এই এফেক্টেড না হয় এই সব এমএলএম বা পনজি স্কিমের বিজনেসগুলোর জন্য। কিন্তু এটা যে দেখেন ভাই আমরা যে এখানে আপনার- দেখছি যে ইক্যাবের মেম্বারই না, এখন তো ফেসবুকের মাধ্যমেও করছেন, সরাসরি একটা পেজ খুলেই করছেন, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি, বা সরকার কি করতে পারে? আচ্ছা, এখানে সেটার জন্য কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু এডুকেট দি কাস্টমার্স। নাও কাস্টমারসরা এই মুহূর্তে কোন জায়গাটায় আছে, এই মুহূর্তে কিন্তু কাস্টমাররা প্রত্যেকটা কোম্পানিরই একটা অ্যাড দেখে ফেসবুকে এন্ড মনে করে যে এই কোম্পানিটা ভালো কোম্পানি। কারণ আমরা সবাই কিন্তু এতদিন বলে আসছি সবসময় যে ই কমার্স কোম্পানি গুলা ভালো আছে, অনেস্টলি কাজ করতেছে, সবাই ই কমার্সের দিকে মানে ধাপিত হন বা এখানে বাজার করেন। এখন আমাদেরকে নতুন টাইমে কিন্তু আমাদের যেরকম বিভিন্ন টিভি চ্যানেলে এখন আমরাও চিন্তা করেছি ই ক্যাপ থেকে ক্যাম্পেইন নামাবো, যেখানে আমরা কাস্টমারদেরকে এডুকেট করার চেষ্টা করব কোন ওয়েবসাইটগুলো বা কিভাবে অনলাইন বিজনেসগুলো ইউজ করলে তারা সুরক্ষিত থাকতে পারে। তাদেরকে এডুকেট করা ইজ নাও আওয়ার নাম্বার 1 জব, বিকজ কাস্টমার্স হ্যাভ টু নো যে কিভাবে তারা অনলাইনে বাজার করবে। ওনারা কিন্তু মনে করতেছে অ্যাড দেখতেছি মানেই তো অফার। আপনি যদি চিন্তা করে দেখেন, এখন আপনি যদি দেখেন যে একটা মোটরসাইকেলের দাম 3 লাখ টাকা দোকানে আর অনলাইনে 1.5 লাখ টাকায়, আপনি তো অ্যাকচুয়ালি কোম্পানি নিয়ে কনসার্ন না, এটা কি চাল ডাল নাকি এটা আমাকে যেহেতু কম দামে অফার করা হয়েছে, আমি তো নিতেই চাইবো অফারটি, সেটা তো নিতেই চাইবো। আর এত ইনফরমেশনের দরকার নাই। জি। তাই কাস্টমারদেরকে এডুকেট করতে হবে যে আপনারা অফার দেখলেই একদম হুমড়ি খেয়ে পড়বো, পরে ক্ষতিগ্রস্ত হব, ক্ষতিগ্রস্ত হইতে পারে না, সেটাও কিন্তু ই ক্যাবের টোটালি দেখার বিষয় না। এখানে আরো কিন্তু যে অনেক ভাই legal দেখেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, ওই যে যেটা ফাহিম ভাই বলছিল, যে আসলেই কিন্তু যে উদাহরণটা আপনি দিচ্ছিলেন যে 3 লক্ষ টাকা বাজারে দাম বা 5 লক্ষ টাকা বাজারে দাম, সে কিন্তু অনলাইন কমার্সে যখন বিনিয়োগ করেছে সে কিন্তু অর্ধেক দামে পেয়েছে, তার দেখা দেখি এরকম হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়েছে, এটাই তো হয়েছে। হ্যাঁ, এখন এই বিনিয়োগটা কিন্তু একটু ডিফারেন্ট। এই বিনিয়োগটা কিন্তু আপনার আপনি টাকা দিচ্ছেন কেনার জন্য একটা জিনিস, আপনি কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করেন নাই। সো দিস ইজ নট, আমি তো পণ্য কেনার জন্য দিয়েছি। আপনি পণ্য কিনতে দিচ্ছেন, আপনি আপনার সৎ মনে পণ্য কিনতে দিচ্ছেন। এখন সেই পণ্যটা যদি আপনার কাছে ডেলিভারি না হয় অন টাইম, আপনি কিন্তু অ্যাকশন নিতে পারেন। আপনি দেখেন, আপনারা অনেক কোম্পানি চেক দিয়েছে আপনাদেরকে, কাস্টমারদের উদ্দেশ্যেই বলতেছি। তো আপনারা চেক আপনাদের ব্যাংকে জমা দেন, জমা দেওয়ার পরে সেটাকে 2 বার রিজেক্ট হলে আপনারা আইনগত পদক্ষেপ নিতে পারেন। হ্যাঁ, আপনারা কেন অনলাইনে এই পোস্ট দিয়ে যে আমরা চেক টাকা পাচ্ছি না, এই পাচ্ছি না? আপনার জন্য তো লিগ্যাল প্রসেস আছে। আপনি স্ট্রেট ব্যাংকে যান, চেক জমা দেন, 2 বার ফেল হলে ইউ ক্যান টেক রাইটফুল অ্যাকশন। কিন্তু যে কোম্পানিগুলো এরকম কথা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, তারা কি সেটি পরিশোধ করার মতো যোগ্যতা তাদের আছে? সেটিও তো প্রশ্নের বিষয়। কারো পরিশোধ করার যোগ্যতা আছে কি যোগ্যতা নাই, আমরা তো সবসময় পজিটিভটাই চিন্তা করব, যে যোগ্যতা তার আছে তাই তো সে টাকা নিচ্ছে, না থাকলে সে নিল কেন? হ্যাঁ, এখন তার যদি যোগ্যতা না থাকে এবং আমরা যদি তাকে রংলি জাজমেন্ট করি, in that case like it is not only the failure of the individual company, it is the failure of every one of us.
অ্যান্ড যদি উনি লাইক মানে যদি সেই ফেলিওরটাকে আমাদের মনে হয় যে ইট ইজ আ প্রবলেম, তখন তো মনে করেন যে লিগ্যাল অথরিটিতে তো আমি বললামই যে আপনার যেসব যেরকম আপনি চেক পেয়েছেন, প্রোডাক্ট পান নাই, তো আপনি বলেন যে আপনি যদি টাকা না দেন তাহলে আই উইল হ্যাভ টু টেক লিগ্যাল আইনগত ব্যবস্থা যদি নেবেন। আপনি যাই লিগ্যাল হোক, অ্যাকশন সেটি নিতেই পারেন, কারণ যথেষ্ট আইন আছে বাংলাদেশে। কিন্তু একটি বা 10টি প্রতিষ্ঠানের কারণে পুরো সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এই সেক্টরের সম্ভাবনা নষ্ট হয়ে যাক, সেটি কিন্তু আমাদের কারোই কাম্য হতে পারে না। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় ফিরে আসবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ই কমার্স খাতের বর্তমান ভবিষ্যৎ এবং আমাদের চ্যালেঞ্জগুলো নিয়ে। আমরা আলোচনা আবারও ফিরতে চাই জনাব সাজ্জাদুর রহমান আপনার কাছে। যে জায়গাটা আমরা আলোচনা ছিলাম যে ই কমার্সের যে বর্তমান অবস্থা, সম্ভাবনা, বিশ্বের অন্যান্য দেশের যে অগ্রগতি, আমাদের দেশের অনেক বড় একটি সুযোগ আছে। এবং আমি যেটা বিরতির আগেই বলছিলাম যে গুটি কয়েক কোম্পানির অসৎ উদ্দেশ্যের কারণে পুরো সেক্টরটি ধ্বংস হতে পারে না, এটা আমাদের কারোই কাম্য নয়। এই জায়গাটা বড় একটা সম্ভাবনা আছে, যেটা সম্ভাবনার জায়গাটা আমি শুনতে চাইব। এবং এই যে নীতিমালা আরও হয়তো যুগোপযোগী করা হবে এবং গ্রাহকদেরও এখানে দায়িত্ব আছে, সেই জায়গাটা একটু আলোচনা শুনতে চাইব। ইয়েস, সম্ভাবনার কথা যদি বলেন, আমি বলবো যে এটা আনলিমিটেড সম্ভাবনা আমাদের দেশের প্রেক্ষাপটে। বিকজ আমাদের দেশটা কিন্তু ছোট, পপুলেশন অনেক বেশি, কনজিউমার অনেক বেশি। সো এইখানেই ই কমার্সের, যেটা চায়না বা ইন্ডিয়াতে ওদের পপুলেশন অনেক, বাট ওদের দেশ অনেক বড়, রিচ করা একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার। সেখানে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। বাংলাদেশের সারপ্লাস ম্যান পাওয়ার, লাখস অফ এডুকেটেড ইয়ুথস, তারাও জবলেস। আপনি দেখেন তাদের কিন্তু এটা একটা জবের একটা স্কোপ, নতুন জায়গা হয়েছে অনেকের জন্য। যেহেতু আমাদের কিন্তু গার্মেন্টসের বাইরে খুব একটা ওই রকমের সম্ভাবনাময় সেক্টর খাত নেই, হয়নি। আপনি দেখেন আমাদের এখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা কোথায় চাকরি করবে, কি করবে? কিছু ব্যাংকের স্কোপ ছাড়া আপনি ধরেন যে মানে ব্যাংকে আর কয়টা চাকরি আছে বা সরকারি কয়টা কোটা আছে। সো এই কারণে আমি মনে করি যে ই কমার্সের সম্ভাবনাটা আমাদের দেশের জন্য এটা অনেক বেশি, এবং এটা ইতিমধ্যে অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু আমরা পেয়েছি, কাজে লাগানো উচিত। আপনি ফেসবুক, গুগল, অ্যামাজন দেখেন, সবাই $1 ট্রিলিয়ন কোম্পানি। কে ভেবেছিল 20 বছর আগে যে এগুলো এই লেভেলে আসবে? সো আমাদের দেশেরও একটা কোম্পানি কিন্তু গ্রো করতে পারে। এগুলো ছোট থেকে শুরু হয়, এগুলো না, সরকার কিন্তু সেই সুযোগ দিয়েছে। নীতিমালায় কিন্তু বলাই হচ্ছে বিদেশি কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশের সঙ্গে কাজ করবে, কিন্তু সরকারের সদিচ্ছা আছে দেশীয় কোম্পানি উঠে আসুক, তাই বলে সমস্ত সেক্টরকে ধ্বংস করে নয়। এক্স্যাক্টলি, সেক্টরকে তো ধ্বংস। আপনি দারাজ ব্যবসা করছে না, অ্যামাজন করছে না, আলিবাবা করছে না, হ্যাঁ, বা বাংলাদেশে এই যে অনেকেই আছেন, ওনারা আছেন, মশুর ভাইরা তো পায়োনিয়ার এই সেক্টরে অনেক দিন। বিডি জবস উনি যখন করেছেন একটা অনলাইনে, তখন তো বাংলাদেশে এটিকে অনেকে চিন্তা করতে পারেনি, অনেকেই ভাবেনি যে এটা কিভাবে হবে, এখানে কি অ্যাড দিবে। সো উনি কিন্তু তার কয়েক বছর পরে উনি ফরেন ইনভেস্টমেন্টও পেয়েছেন। পাঠাও আমাদের লোকাল কোম্পানি, তারা ওভার $100 মিলিয়ন আপনি কিন্তু বাইরে থেকে পেয়েছে, রেজ করেছে। দেয়ার আর গুড কোম্পানিজ, নাম্বার অফ গুড কোম্পানিজ। কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট যে আমাদের দেশে সবসময় এটা হয় যে কিছু ব্যাড পিপল, তাদের ইন্টেনশনটাই খারাপ। আমি এই যে একটা বললাম যে একটা এসির দামে 2টা এসি দিবে, সো এটা কিন্তু আমার কাছে অফার এসছে থ্রু মাই রিলেটিভ, আমি তো এটা করিনি। আপনার যারা জানে এটা যে এটা প্র্যাকটিক্যালি পসিবল না, ওকে আমি হয়তো পেতে পারি, বাট আরেকজন ডিসিভড হবে, শিওর। সো এখানে যদি কনজিউমাররা ধরেন যে একটু কশাস হয়, এই সেক্টরটা এত বেশি সম্ভাবনাময় যে আমাদের জিডিপিতে কিন্তু সিগনিফিক্যান্টলি তারা কন্ট্রিবিউট করতে পারে, যদি এটা প্রপারলি রেগুলেট হয়, প্রপারলি এটা গ্রো করে, এবং সব থেকে বেশি হবে যে এখানে কাজ করার স্কোপটা হবে। এই যে থাউজেন্ডস অফ ডেলিভারি ম্যান এখন দেখেন, দে আর আর্নিং, তারা কিন্তু জবলেস ছিল। অনেকগুলো ডেলিভারি কোম্পানি খোলা, ডেলিভারি কোম্পানি। আপনি ট্রান্সপোর্টটা গ্রাম থেকে পণ্য নিয়েই সারা দেশে এসে ডেলিভারি দিতে পারছে। আপনি এই যে ট্রান্সপোর্ট, বাইক সেল হচ্ছে, এগুলোর অনেক চেইন ইম্প্যাক্ট আছে এগুলোর মধ্যে, যারা সরাসরি ইকোনমিতে কিন্তু কন্ট্রিবিউট করছে। আপনি চাকরি নাই, সে চাকরি করছে, কিছু টাকা পাচ্ছে, সে কনজিউম করছে। ইকোনমিতে এইভাবে ভ্যালু অ্যাড হয়, আপনার চেইন ইম্প্যাক্ট। সো এখানে কিন্তু
এই সেক্টরটাকে আমি মনে করি যে যারা খারাপ করছে, আপনি এই যে আগে আলোচনা করলেন যে সাহারা, তারা এত বড় হয়েছিল যে কেউ ভাবেনি যে তাদের আসলে কখনো পানিশমেন্ট হতে পারে, অনিয়মের বিরুদ্ধে ওই ব্যবস্থা ভদ্রলোক হবে। এখনো কিন্তু জেলে খাটবে। মিস্টার সুব্রত। সো এগুলো কিন্তু রেফারেন্স আছে। ওয়েস্ট বেঙ্গলেও যারা এই পঞ্জি স্কিমের এবং সাথে শুধু- ছিল অনেকেই কিন্তু শুধু অ্যারেস্টেড। তার নয়, সেখানে যারা বিনিয়োগ করেছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। রাইট, আমাদের দেশেও হয়েছে, ডেস্টিনি হয়েছে না, ডেস্টিনির ফাউন্ডার চেয়ারম্যান এখনো তারা কারাগারে তারা আছে। জেলে। সো আমাদের এখানে আমি মনে করি যে এই যে যারা এই ক্রাইমগুলো করছে, এই ক্রাইমগুলো আমি মনে করি যে সরকারের আসলে ইনস্ট্যান্ট এগুলো ডিটেক্ট করে পানিশ করা উচিত। আদারওয়াইজ কিন্তু এই এন্টায়ার সেক্টরটা, ট্রাস্টটা যদি এখানে ডেফিসিট আস্থা যদি নষ্ট হয়ে যায়, ট্রাস্ট ডেফিসিট হইলে কিন্তু তখন সম্ভাবনাময় বাকি- একটি সেক্টর বাকি কিন্তু পুরো ভালোদের ক্ষতিগ্রস্ত জন্য হবে। এটা তারা অনেক পিছিয়ে যাবে, অনেক পিছিয়ে যাবে। সো এখানে আমি মনে করি যে সরকার এবং সরকারের যারা স্টেক হোল্ডার আছে, আমি মনে করি যে যেহেতু এখানে একটা পেমেন্টের ব্যাপার আছে, ই কমার্সে দেখেন আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ক্যাশলেসে যাওয়ার জন্য এটা একটা মাধ্যম হতে পারে। আমরা তো বাংলাদেশে ধরেন যে মূলত ক্যাশ বেস ট্রানজ্যাকশন আমরা করি, এবং আপনি জানেন কি না, বাংলাদেশ ব্যাংকের বছরে অ্যাটলিস্ট 500 crore টাকা খরচ যায় শুধু এই ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্টিং, এবং প্রতিটা ব্যাংকেরও এটা যায়, ভল্ট থেকে শুরু করে এটা ক্যারি করা, এটিএমে যাওয়া, এগুলো তো সব ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট, তো সেখান থেকে হান্ড্রেডস অফ বড় ক্রোর একটা টাকা। সো সেটা সাশ্রয়ের যদি সুযোগ আমার আছে। মোবাইলে চলে আসে, সিকিউরিটিও বাড়লো, আমার সিকিউরিটি, খরচ অ্যাকাউন্টেবিলিটি, ট্যাক্স ইভেশন কমবে, এবং সরকারের রাজস্ব বাড়বে। এক্স্যাক্টলি। সো এটা এই কারণেই ধরেন যে এটা মাল্টিপল সম্ভাবনা, এটা আমি বললাম যে আনলিমিটেড সম্ভাবনা সব দিকে। সো এই সেক্টরটা যেন আমরা নষ্ট না নষ্ট করি। না করি, এবং গ্রাহকদেরও এখানে অনেক অনেক ভূমিকা রাখতে হবে। এক্স্যাক্টলি। এবং জি। এই যে যেটা হচ্ছে যে আপনার জিয়া ভাই বললেন যে কাস্টমারদেরও এখানে অ্যাওয়ার করার ওনারা ই ক্যাব থেকে উদ্যোগ নিচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট। এটা সরকারের উচিত, এবং আমাদের আসলে এডুকেশন সিস্টেমের মধ্যেই অ্যাটলিস্ট এটা হাই স্কুল থেকে শুরু করা উচিত, ফাইন্যান্সিয়াল লিটারেসি। রাইট। এখানে একটা বেসিক জিনিস থাকা দরকার। আমাদের স্টক মার্কেটেও লোকজন আসে, মার্কেট নিয়ে কোনো ধারণা নেই। ইভেন এরকমও শুনি যে মিউচুয়াল ফান্ড ইজ এ কাইন্ড অফ ফ্যাক্টরি, এই টাইপেরও অনেকে ভাবে ধারণাই ইনভেস্ট নেই। করে। জি। সো এই বিষয়গুলো, এই যে লিটারেসিটার অভাবের কারণে কিন্তু আমাদের যেই জনগণ ঠকে, এদেরও পুরো দোষটা দেওয়া সচেতন যাবে না, হতে হবে। বিকজ তাদের কিন্তু স্কোপ নাই, অল্টারনেটিভ যে একটা অপশন, সে এখন সেই ব্যাংক সুযোগ- ইন্টারেস্ট পাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। সে স্টক মার্কেটে যাচ্ছে একটু বেশি এবং প্রফিটের লোভনীয় জন্য। অফার পেলে কিছু মানুষ তো লোভে পড়বেই, কিন্তু অফারটা যেন নীতিমালার বাইরে কেউ না দিতে পারে সেটা Right. আমাকে এনশিওর করতে হবে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। যারা ফাহিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি ফাহিম, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশে ই কমার্সের বর্তমান ভবিষ্যৎ এবং আমাদের কিছু বর্তমান আলোচনার বিষয়বস্তু হয়েছে সেটি নিয়ে। আপনার কাছে একটু আসতে চাইবো যে এই যে ই কমার্স বা ডিজিটাল কমার্সের যে বাংলাদেশের সম্ভাবনা, সেটি ইতিমধ্যেই বেশ বড়সড় আকারে আপনারা প্রমাণ করতে পেরেছেন। তরুণ প্রজন্ম যেন আরও এগিয়ে আসতে পারে, এই সেক্টর যেন আরও এগিয়ে যেতে পারে, সে জায়গায় আপনার একটু বক্তব্য শুনবো। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে গত বেশ কয়েক বছর যাবত আমাদের ইন্টারনেটের প্রসার বাড়ছে। আমাদের প্রায় 10 কোটি মানুষ এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত, এবং আমাদের 80 ভাগেরও বেশি জনসংখ্যা 45 বছরের নিচে। তো সে কারণে আমাদের ইন্টারনেট অ্যাডপশনটা দ্রুত ক্রমবর্ধমান, এবং সেই সাথে আমাদের ই কমার্স শিল্পটাও বেড়ে আসছে। এটার মাধ্যমে অনেকের কর্মসংস্থান ঘটেছে, এবং সেই সাথে এখানে ব্যবসার সুযোগও তৈরি হয়ে এসেছে। সাথে সাথে শুধুমাত্র ঢাকা শহরে নয়, এবং দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটার ব্যাপ্তিটা ছড়িয়ে গেছে। তবে আপনি জানেন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে বিভিন্ন সেক্টরে নিয়োজিত আছে। তার মধ্যে ই কমার্স লজিস্টিক সার্ভিসও তার মধ্যে অন্যতম। তার মাধ্যমে আমরা 30,000-এরও বেশি তরুণীদের কর্মসংস্থান এর সুযোগ করে দিয়েছি, এবং ই কমার্স উদ্যোক্তাদের আমরা ডেলিভারি সার্ভিস প্রদান করে এসেছি, যার মাধ্যমে আমরা দেশের 64 ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। তবে আমাদের আগের বক্তা যেটা বলছিলেন, এই ই কমার্স খাতের সম্প্রসারণের জন্য আমাদের যেটা দরকার সেটা হলো আস্থা অর্জন, মানুষজনকে একটি ভালো ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করা,
এবং সেই সাথে এই সেক্টরে এসে কেউ যাতে করে প্রতারিত না হয় সে কারণে আমাদের নীতিমালার যথার্থ প্রয়োগ এবং সময় উপযোগী প্রয়োগ খুবই জরুরি। তো এই ব্যাপারে আমাদের এখনই সময়, এই ব্যাপারে আমি আমাদের নীতি নির্ধারক এবং আইন প্রয়োগকারী সংস্থাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আমাদের এই শিল্পটি আরো এগিয়ে যেতে পারে। জি, জনাব ফাহিম, আপনি হয়তো বা একটু পরে জয়েন করেছেন, আমাদের সঙ্গে সংযুক্ত আছেন জনাব ফাহিম মাসরুর, জি আশরাফ এবং সাজ্জাদ রহমান তো আছি। তো সেক্ষেত্রে আরেকটু জানতে চাইবো যে আমরা আলোচনার সেকেন্ড পোর্শনে আছি, এই যে বাংলাদেশে ই কমার্সের একটা বড় ভবিষ্যৎ আছে, সেখানে আরও যেন তরুণরা এগিয়ে আসতে পারে, সে জায়গায় আপনারা যারা তরুণ, আপনারা কিন্তু উদাহরণ হিসেবে আমরা বলি অনেক সময় যে আপনারা সেই তাদের যেন এগিয়ে আসে সঠিকভাবে নীতিমালা মেনে যেন এই জায়গাটা আরও ব্যাপ্তি হয়, সেই জায়গাটায় আপনি কিভাবে তাদেরকে টিপস দিবেন বা কি করণীয় আছে? কয়েকটা বিষয় আমাদের করণীয় আছে। প্রথমত, এই ই কমার্স শিল্পের বিকাশ ঘটানোর জন্য বিপুল পরিমাণের বিনিয়োগের প্রয়োজন। বিনিয়োগটা কোথায় যায়? বিনিয়োগটা যায় এখানকার অবকাঠামোটা তৈরি করতে। অবকাঠামোর মধ্যে কি আছে সেটা আমাদের সাপ্লাই চেইন আছে, যাতে করে খুব কম সময়ের মধ্যে ভালো পণ্য ই কমার্স উদ্যোক্তারা জোগাড় করতে পারে। সেই সাথে আমাদের সর্টিং ফ্যাসিলিটি, ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার, যেহেতু আমাদের ট্রেডিশনাল ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পোস্ট অফিস বা ট্রেডিশনাল কুরিয়ার সার্ভিসের রিলায়েবিলিটিটা খুবই সীমিত, সেটা গড়ে তোলার জন্য অনেক ধরনের বিনিয়োগের প্রয়োজন। এবং সেই সাথে যারা এই সেক্টরে নতুন আসছেন অর্থাৎ আমাদের গ্রাহকরা, ভোক্তারা, তাদেরকে এই সেক্টরে আকৃষ্ট করার জন্য অনেক সময় অনেক ধরনের ভর্তুকির প্রয়োজন হয়। কিন্তু এই ভর্তুকি দেওয়ার জন্য অথবা সেই অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক যে বিনিয়োগের প্রয়োজন, সেই বিনিয়োগটাকে বেশ কিছু ই কমার্স প্ল্যাটফর্ম, খুবই কম ই কমার্স প্ল্যাটফর্ম আকৃষ্ট করতে পেরেছে। এবং তার পরিবর্তে যে পথে তারা আগাচ্ছে সেটা হলো গ্রাহকের কাছ থেকে আগে টাকা তুলে অনেক দেনার পরিমাণ বাড়িয়ে তারপরে মানে শিল্পটাকে গড়ে তোলা। সেটা কোনো মতেই কিন্তু সাস্টেনেবল হবে না এবং আলটিমেটলি সেটা আমাদের একটা মানে অবনতিতে ঠেলে দিবে। তো সেই জন্য আমাদের যেটা করণীয়, এক্সিস্টিং লজ এন্ড রেগুলেশনস যেগুলো আছে, যেটার সঠিক এবং সময় উপযোগী প্রয়োগের মাধ্যমে এই আনফেয়ার প্র্যাকটিসেস বলেন বা আনসাস্টেইনেবল প্র্যাকটিসেস যেগুলো বলেন, সেগুলা যাতে করে কমিয়ে আনা যায়। আমরা দেখেছি গত এক বছরে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এরকম গ্রাহকদের কাছ থেকে আগে টাকা তুলে বিশাল পরিমাণে ভর্তুকি দিয়ে ব্যবসা করছে এবং সেই ফলে হাজার হাজার কোটি টাকা, যেটা আপনার ইউএস ডলারের পরিমাণ হলো $500 মিলিয়ন এরও বেশি, সেই পরিমাণ দেনা লাখো লাখো গ্রাহকের কাছে আটকে পড়েছে। তো এখন এই সেক্টরে এসে কেউ যদি প্রতারিত হয় তাহলে তারা দ্বিতীয়বার ফিরে আসবে না। এর থেকেও যে বড় এর মতোই যে আরো একটা বড় সমস্যা তৈরি হয় সেটা হলো আমাদের নীতি নির্ধারকরা ওভার রিঅ্যাক্ট করে। এমন কিছু আইন বা রেগুলেশন চলে আসে যেটা আমাদের ই কমার্স সেক্টরে যারা সিনসিয়ার এন্টারপ্রেনার্স আছে, যারা উদ্যোক্তারা আছেন, নিয়ম নীতি মেনে যারা ব্যবসা করছে, নিয়ম নীতি মেনে যারা ব্যবসা করছে তাদের উপর আবার একটা চাপ চলে আসে বা প্রতিবন্ধকতা তৈরি হয়। সেটা আমাদের সেক্টরের জন্য, ভবিষ্যতের জন্য কিন্তু খুবই অন্তরায় হয়ে দাঁড়াবে। সেই জায়গায় যেন আমরা সতর্ক থাকি। ধন্যবাদ ফাহিম আহমেদ। আমরা একটু ফাহিম মাসরুর আপনার কাছে আসতে চাই, আলোচনা শেষ দিকে চলে এসেছি। আমরা এই যে ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনার জায়গা আমরা আলোচনা করছি এবং পার্শ্ববর্তী দেশগুলোর যে অগ্রগতি এবং যেটি সাজ্জাদ ভাই বলছিলেন যে এটার বড় একটি ব্যাপ্তি আছে, সেখানে তরুণ প্রজন্ম যোগ হওয়ার সুযোগ আছে, কর্মসংস্থানের সুযোগ আছে, সরকারের ব্যাংকিং চ্যানেলের যে অগ্রগতি, আর্থিক অন্তর্ভুক্তি যেটা আমরা বলি, সেখানে রাজস্ব আনয়নের অনেকগুলো বিষয় আছে। এই জায়গাটা আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি এবং এই সেক্টর অগ্রগতিতে আপনার প্রত্যাশা দিয়ে যদি শেষ করা চলে। জি, আমার কাছে মনে হয় একটা ব্যাপার আমরা তো ওভাবে আনতে পারিনি পলিসি পার্সপেক্টিভে, হয়তো যেহেতু অলরেডি প্রতারণা নিয়ে ব্যাপার অনেক কথাবার্তা হচ্ছে, এটা আমাদের আসলে গত কয়েক মাসে এটা নিয়ে বেশি কথা হচ্ছে সব জায়গাতে। কিন্তু আমার কাছে মনে হয় যে সাজ্জাদ ভাই এই ব্যাপারটা বললো যে এটার একটা বিশাল সম্ভাবনা, শুধুমাত্র যে আমার কিছু আমাদের কনজিউমাররা বেনিফিট পাবে তা না, এর একটা বিরাট সম্ভাবনা হচ্ছে আমাদের এন্টারপ্রেনার এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন।
কারণ এটা আমরা সবাই জানি যে আসলে আমাদের সবচেয়ে বড় সোশ্যাল এবং ইকোনমিক চ্যালেঞ্জ বাংলাদেশের অ্যাট দিস মোমেন্ট ইজ মানে এমপ্লয়মেন্ট এবং ইউথ এমপ্লয়মেন্ট। আমাদের হাজার হাজার লাখ লাখ তরুণ আছে এবং শিক্ষিত তরুণ আছে, তারা কিন্তু এখন আসলে মানে অলমোস্ট বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলছে আইএলও ওয়ার্ল্ড ব্যাংকে যে 50%-এর বেশি আসলে তরুণরা বেকার থাকছে আফটার দেয়ার গ্র্যাজুয়েশন, উইচ ইজ ভেরি অ্যালার্মিং। কারণ শিক্ষিত বেকারের বেশি সংখ্যা আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য বেশি লার্জেস্ট সংখ্যা, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গাটাতে আসলে ই কমার্সের মতো একটা জায়গা অনেক অপরচুনিটি তৈরি করতে পারে। বাট এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের নীতিনির্ধারকদের একটা হোলিস্টিক চিন্তা ভাবনা করতে হবে। আমরা কিন্তু এখানেও আমাদের আশেপাশের দেশগুলির ব্যাপারে দেখতে হবে। আমি যদি পার্টিকুলারলি ভারতের কথা দেখি, ভারতও কিন্তু আসলে ই কমার্সে একটা বড় অপরচুনিটি তৈরি করেছিল, কিন্তু খুব রিসেন্ট সময় যদি আমরা দেখেন বিভিন্ন পত্রপত্রিকায় বা ওদের পলিসি মেকাররা এক ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, যে দেখা যাচ্ছে যে যেহেতু এই ইন্ডাস্ট্রিটা এত বেশি বড় হওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে প্রচুর বিদেশি বিনিয়োগ ঘটে, উইচ ইজ এ গুড থিং। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বিদেশি বিনিয়োগটা অলমোস্ট যেভাবে বাংলাদেশের টেলিকম কোম্পানির মতো হয়েছে, যে একচেটিয়া নিয়ন্ত্রণটাই তাদের হাতে চলে যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে এইখানকার এমপ্লয়মেন্ট যতটুকু ক্রিয়েট করার সম্ভাবনা থাকতো সেটা হয় না। আমি শুধু একটা উদাহরণ দিই, সে কথার কথা বাংলাদেশে এরকম হতেই পারে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে, আমাদের ই কমার্সের এখানে প্ল্যাটফর্ম ব্যবহার হচ্ছে, ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু প্রোডাক্টগুলি কিনা হচ্ছে কোত্থেকে, সব আসছে বেসিক্যালি চায়না থেকে। হ্যাঁ, বাট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক উদ্যোক্তা আছে যারা এই প্রোডাক্টগুলি প্রডিউস করতো, বাংলাদেশি হতো অথবা তারা নিজেরা হয়তো অন্য চ্যানেলে ইম্পোর্ট করতো, তারা কিন্তু আবার আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা ব্যালেন্স করতে হবে, সুরক্ষা দিয়ে এবং এমন ভাবে প্ল্যাটফর্মগুলোকে সুযোগ দিতে হবে যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। আমি জাস্ট উদাহরণ দেই, অ্যামাজনের মতো কোম্পানি কিন্তু যখন ভারতে এসছে, ভারত তাকে স্বাগত জানিয়েছে, আবার সাথে করে এই কন্ডিশনও দিয়েছে যে অ্যামাজনের যাতে যেই প্রোডাক্টগুলি সেল হয় এটা শুধুমাত্র ইন্ডিয়াতে রেজিস্টার্ড একজন সেলারি যাতে বিক্রি করতে পারে, যাতে অ্যামাজন এরকম করে পুরা বিরাট ওয়্যার হাউস বিভিন্ন জায়গা নিজেই ইম্পোর্ট করে ওয়্যার হাউস মেনটেন করে সেল করলে দেখা যাবে যে অনেক ছোট ছোট যারা রিটেইলার আছে, যারা ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা কর্মহীন হয়ে পড়বে। তো অতএব আমরা যেমন টেকনোলজিকে স্বাগত জানাই, এট দ্য সেম টাইম আমার যাতে আবার মানে এমপ্লয়মেন্ট কোনোভাবে ক্ষতি না হয় সেটাও কিন্তু একটা ব্যালেন্স, শিল্পেও যেন নষ্ট না হয়, সেটি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খুবই সুন্দর বিষয় বলেছেন। আমরা জি আশরাফ, পরিচালক ই ক্যাব, শেষ দিকে চলে এসেছি। যে ভাই, যেটি দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই, যে সমস্যা থাকবে সেটিকে মোকাবেলা করেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সামনে আমরা এগিয়ে যেতে চাই, এবং এই যে বিশাল সম্ভাবনা আমার একটি জায়গা ই কমার্স বা ডিজিটাল কমার্স, এখানে নীতিমালা এসছে, হয়তোবা যুগ উপযোগী হবে, অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাকে আগলে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং গুটি কয়েক কোম্পানির জন্য পুরো সেক্টর ধ্বংস হোক আমরা সেটি চাই না। সেই জায়গাটায় আপনার প্রত্যাশা দিয়ে যারা আলোচনা শেষ করেন। জি, সো আমি যেটা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2008-এ যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, সেই স্বপ্ন দেখানোর থেকে কিন্তু অলরেডি 14 বছর কেটে গেছে। সো 14 বছর পরে 2021-22-এ এসে যারা নতুন উদ্যোক্তা হবেন বা এই সেক্টরে আসবেন, আপনি কিন্তু বুঝেই আসতে হবে যে মার্কেট হ্যাজ অলসো ম্যাচিওরড আ লট। অ্যাট দ্য সেম টাইম আমরাও কিন্তু অনেক নীতিমালা বানিয়েছি, প্রয়োগ করেছি, যাতে এই ব্যবসাটা করা আপনাদের সবার জন্য সহজ হয়, ভালো হয়। সো আপনাদেরকে এখন যেটা মাথায় রাখতে হবে যে আগের যে ব্যবসাগুলো আছে, যেরকম রেগুলার ই কমার্স বা ই কমার্স লাইক পাঠাও, আজকের ডিল, ইভেন চাল ডাল, এইসব বিজনেসেস গুলার থেকে কিন্তু এখন আরো ইনোভেটিভ চিন্তা করতে হবে যে এই বিজনেসেস গুলাকে কিভাবে সাপোর্ট করা যায় আপনাদের নতুন বিজনেসের চিন্তাগুলা নিয়ে এসে। যেরকম সে ফর এক্সাম্পল আমরা সবাই অলরেডি জানি যে একটা ওয়্যার হাউসের দরকার। এখন ওয়্যার হাউসটা কিভাবে পরিচালনা হবে, ওয়্যার হাউসটার ভিতরে কি কি আরো ডিজিটাল সাপোর্ট লাগবে, কিভাবে ডিজিটাল সাপোর্ট গুলাকে আমরা ইমপ্লিমেন্ট করলে এই ই কমার্স সেক্টরটা আরো বড় হবে, আমাদেরকে এখন সেই জিনিসগুলাকে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যেসব কোম্পানি গুলা নিয়ে প্রবলেম আছে, ডিফিকাল্টি আছে, অর উই থিঙ্ক দ্যাট দে আর ডুইং আনফেয়ার মিনস, তাদেরকে অ্যাকচুয়ালি এখন মাথায় রাখতে হবে অ্যাজ ব্যাড এক্সাম্পলস অ্যান্ড থিঙ্কিং যে এরকম ভাবে যেন আমরা নতুন উদ্যোক্তারা হোক বা আমরা যারা আছি তারা যেন কোনোভাবে এই বিজনেস গুলাকে মডেল হিসাবে না মনে করে সামনের দিকে। ধন্যবাদ। এটাই আমি বলতে
অনেক ধন্যবাদ জি আশরাফ। সাজ্জাদুর রহমান, আমরা শেষ দিকে চলে এসেছি। ওভারঅল যে জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যাবার আগে ছোট করে যদি কিছু যোগ করে শেষ করেন। এগেইন এটা আমি মনে করি যে খুবই সম্ভাবনাময়, এবং আমাদের যেটা ফাহিম ভাই বললেন, আমিও বলেছি যে কর্মসংস্থানের জন্য খুব বড় একটা স্কোপ এটা আমাদের, এবং সেটা আমাদের করতে হবে যেহেতু আমাদের অন্য স্কোপগুলো খুবই লিমিটেড। এটা সরকার আমি মনে করি যে গুরুত্ব সহকারে বিষয়টা দেখা উচিত। আমাদের যারা রেগুলেটর আছে, আই মিন বাংলাদেশ ব্যাংক অ্যান্ড কমার্স মিনিস্ট্রি, তাদের সক্ষমতা এখানে বৃদ্ধি করতে হবে, সমন্বয়টাও বাড়াতে হবে। ইয়েস, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সমন্বয় বাড়াতে হবে, সো দ্যাট এই সেক্টরটা যাতে প্রপারলি গ্রো করতে পারে, এবং যারা রিয়েল বিজনেসম্যান তারা যেন সাপোর্টটা পায়, তারা যেন এবং সুরক্ষিত থাকতে yes, পারে, কিছু সাপোর্ট পায়। কিছু বাজে কোম্পানির জন্য, বাজে লোকের জন্য এই সেক্টরটা পুরো আমি sector মনে করি যে ধ্বংস হতে ধ্বংস পারে। করা এটা খুবই ইমিডিয়েটলি দেখা উচিত, সো দ্যাট একবার ট্রাস্টে গ্যাপ হলে এটা রিকভার করা ভেরি খুবই ডিফিকাল্ট কঠিন হয়ে হয়ে যায়। দাঁড়াবে, এবং So, সেটি আমাদের দ্যাট ইজ প্রত্যাশা। মাই মেসেজ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। পাঠার প্রেসিডেন্ট জনাব ফাহিম আহমেদ, যাওয়ার আগে আপনার যদি কিছু বলার থাকে এই সেক্টরকে ঘিরে। আমি এখানে ফাহিম মাসুর ভাইয়ের সাথে পুরোপুরি একমত, এবং আরো একটা জিনিস সংযুক্ত করতে চাই যে আমাদের দেশীয় প্রতিষ্ঠানদেরকে গড়ে তোলা, আমাদের ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের যে স্বপ্ন আমরা বাস্তবায়নের কল্পে কাজ করে যাচ্ছি, সেটাকে যেন আমরা আরো অনেক দূর নিয়ে যেতে পারি। এটা কেন প্রয়োজন? শুধুমাত্র যে কর্মসংস্থান শুধু তাই না, আমাদের পুরোপুরি সাপ্লাই চেইন, আমাদের সাপ্লায়ার্স, ম্যানুফ্যাকচারার্স, আমাদের পুরো ইকোসিস্টেমকে গড়ে তোলার জন্য এটা খুবই জরুরি। আমাদের লোকাল ম্যানুফ্যাকচারার্সদের জন্য যাতে করে মার্কেট অ্যাক্সেসটা তৈরি হয় সেজন্য জরুরি। আমাদের শুধু যে কোনো ধরনের চাকরি নয়, বরঞ্চ আপনার যারা টেকনোলজি সেক্টরে কাজ করছে, সফটওয়্যার ডেভেলপ করছে, যারা কোডিং করছে, প্রোডাক্ট ডেভেলপ করছে, তাদেরও যাতে করে চাকরি হয়। শুধুমাত্র যারা ডিস্ট্রিবিউশনে কাজ করছে তাদের জন্য নয়, কিন্তু তার চেয়েও বড়, আমাদের যদি এই টেকনোলজি সেক্টরটা, স্টার্টআপ সেক্টরটা বাংলাদেশে বিকশিত হয়, তাহলে আরো বিদেশি বিনিয়োগ আসবে। সেই বিনিয়োগের ফলে দেশীয় উদ্যোক্তারাও লাভবান হবে, এবং সেই অর্থটা, সেই বিনিয়োগের ফসলটা আবার আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে ইনভেস্টেড হবে। আমরা অন্যান্য দেশে কি দেখেছি, যখন একটা নতুন কোম্পানি অ্যারাইজ করে, সেখানে প্রথম ইনভেস্ট করে হলো সেই কোম্পানিদেরকে ভালো করে যারা চেনে, সেই উদ্যোক্তাদেরকে যারা ভালো করে চেনে, এবং এই স্টার্টআপ সেক্টরকে যারা ভালো করে চেনে। ওই স্টার্টআপ সেক্টরের সাকসেসফুল উদ্যোক্তারাই কিন্তু আবার সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। সুতরাং এটা একটা ভার্চুয়াস সাইকেল তৈরি করবে আমাদের এই সেক্টরের বিকাশের জন্য। তো সেজন্যই আমি আমাদের নীতি নির্ধারকদের প্রতি মনোযোগ আকর্ষণ করে বলবো, আপনারা এমন কিছু নীতি বাস্তবায়ন করেন যাতে করে লোকাল সেক্টররা প্রণোদনা পায়, লোকাল সেক্টররা ফরেন কোম্পানিজদের সাথে আরো কম্পিটিটিভলি অপারেট করতে পারে। তো এটাই আমার মানে পার্টিং কমেন্ট, আমার প্রত্যাশা। জি, জনাব ফাহিম আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে অনলাইনে আমাদের সাথে সংযুক্ত ছিলেন জি আশরাফ, পরিচালক ইকেব, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের সঙ্গে স্টুডিওতে সংযুক্ত ছিলেন জনাব সাজ্জাদুর রহমান, ফাহিম মাসুর। আপনাদের দুজনকেও ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি আমাদের যে অনেক সম্ভাবনার একটি সেক্টর, ই কমার্স সেক্টর, নিয়ম নীতির মধ্যে থেকেই, এবং যারা প্রপারলি ব্যবসা করতে চান তাদেরকে আরও সহযোগিতার মাধ্যমে সেক্টরটি এগিয়ে যাবে। ব্যাপক সম্ভাবনা আছে, সেটি অবশ্যই আমরা কাজে লাগাতে চাই। তার সাথে সাথে অনিয়ম যারা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক, এবং সেই সাথে সাথে যারা আমরা গ্রাহক আছি তাদের সচেতনতার কোনো বিকল্প নেই। আমরাও যেন সচেতন হই, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এভিল একুশ রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।